কল্পনা করুন এমন এক ইউনিভার্সিটির কথা যেখানে ঢোকার পথ আছে কিন্তু বেরোনোর পথ নেই, আর যে ইউনিভার্সিটিতে কলমের চেয়ে ছুরির ধার বেশি, আর যেখানে নিয়ম বলতে একটাই, টিকে থাকতে হলে লড়তে হবে। ঠিক এমনই এক হাড় হিম করা প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে আজকের গল্পটি। একদল তরুণ তরুণী যখন ভুল করে গহীন বনের মধ্যে থাকা এক রহস্যময় ক্যাম্পাসে পা রাখে, তখন তারা জানতো না যে তারা আসলে এক মৃত্যু ফাঁদে পা দিচ্ছে। যে ইউনিভার্সিটির রাত শুরু হয় এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, তখন সেখানে বন্ধু আর শত্রুর মাঝে দেয়ালটা নিমিষেই মুছে যায়। তাহলে দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় একদম হাড় হিম করা একটা দৃশ্য দিয়ে। একটা মেয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছিল, যেন কেউ তাকে তাড়া করছে। দেখে মনে হচ্ছিল সে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু কেন সে এই জঙ্গলে আটকা পড়লো তা কেউ জানে না। মেয়েটা যখন কোনো সাহায্য পাওয়ার জন্য চিৎকার করছিল, ঠিক তখনই হোঁচটকে সে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে এক রহস্যময় ব্যক্তি অন্ধকার থেকে বেরিয়ে এসে তার মুখ চেপে ধরে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এখানেই দৃশ্যটা পরিবর্তন হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একদল বন্ধুকে, যারা ছিল রোজ, মিয়া, মায়ো, জেইন, মেস আর ডেভ। ওরা সবাই এই জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। আমরা জানতে পারি ওরা আসলে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে, যেই জায়গাটার নামই ছিল ভীষণ ভয়ঙ্কর, আর তা হলো হেল ইউনিভার্সিটি। রোজের হাতে একটা ম্যাপ ছিল, আর সে সবাইকে বলছিল যে তারা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছে। কিন্তু মায়ো আর মিয়া একদম ক্লান্ত হয়ে পড়েছিল। তারা এতটাই বিরক্ত ছিল যে মিয়া বলেই ফেলে সে বড় একটা ভুল করেছে এই পাগলামি বুদ্ধিতে সাই দিয়ে। ঠিক তখনই ডেভ তাদেরকে সতর্ক করে দেয়, সাবধানে হাঁটতে, কারণ ঝোপঝাড়ে সাপ থাকতে পারে। ঠিক তখনই একটা বিকট সাইরেন বেজে ওঠে। শব্দটা ছিল এমন যেন কোথাও আগুন লেগে গেছে। সবাই এতে ভয় পেয়ে গেলেও মেস এসে হাসি মুখে জানায় এটা আসলে তার ফোনের একটা অ্যাপের শব্দ। সে নাকি 1,00,000 স্টেপস হাঁটার টার্গেট পূরণ করেছে। মেস সবাইকে বুঝিয়ে বলে সে আসলে এই অ্যাপ দিয়ে বিটকয়েন আয় করছে, আর এর জন্য সে হাঁটার হিসাব রাখছিল। এই বন্ধুদের দলের মধ্যে জেইন ছিল সবচাইতে বুদ্ধিমতী আর শান্ত। সে তাদের জিজ্ঞেস করে তারা কি আসলে নিশ্চিত যে এটা সঠিক রাস্তা। মিয়া তাকে আশ্বস্ত করে যে টেনশন না করে অ্যাডভেঞ্চারটা এনজয় করতে, কিন্তু জেইন বলে যে ওই ফালতু কাগজের ম্যাপের চেয়ে জিপিএস ব্যবহার করা অনেক ভালো ছিল। এরপরে যখন তারা আরো জঙ্গলের গভীরে যেতে থাকে, মায়ো হঠাৎ জেইনকে ভয় দেখানোর জন্য অদ্ভুত শব্দ করে ওঠে। আর জেইন তো একদম ভয়ে অস্থির হয়ে যায়, কারণ সে তো আগেই খুব নার্ভাস ছিল। জেইনকে এই অবস্থায় দেখে ম্যাস তাকে একটু শান্ত করার চেষ্টা করে। ম্যাস আসলে জেইনকে একটু বেশি কেয়ার করে, তাই ও জেইনকে বলে যে আরে টেনশন নিও না, আমরা সবাই তো একসাথেই আছি, তাই না। এমনকি জেইনকে হাসানোর জন্য ম্যাস তাকে মনে করিয়ে দেয় যে একবার জেইন এক ছেলেকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। এটা শুনে জেইনও হেসে ফেলে আর বলে ওই দিনগুলোও কেমন ছিল, আর ওই ছেলেটা তো চর খাওয়ারই যোগ্য ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটুকুর জন্য তার নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে, আর এর জন্য তো আমাকে স্কুল থেকেও বহিষ্কার করে দেওয়া হয়েছিল। যাই হোক, কথার মাঝখানে হঠাৎ একটা কাকের ডাক শুনে জেইন আবার চমকে ওঠে। ও ভয় পেয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু মেস ওকে ধরে ফেলে। মেসির চোখে তখন জেইনের জন্য একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ও জেইনকে কথা দেয় যে কেউ যদি তাকে বিরক্ত করতে আসে তাহলে সে একাই তাকে দেখে নেবে। এদিকে মায়ো বিরক্তি নিয়ে রোজ আর ডেভিডকে জিজ্ঞেস করে আর কত দূর, এই জায়গাটা তো একদম হরর মুভির মতো লাগছে। আসলে মিয়ার ভিতরেও একটু ভয় কাজ করছিল, তবে ও ভাব দেখাচ্ছিল যেন হরর মুভি ওর খুব প্রিয়। ঠিক তখনই ডেভ একটা অদ্ভুত কথা বলে। ও জানায় যে ওদের ফোনে জিপিএস এই ইউনিভার্সিটি লোকেশন খুঁজেই পাচ্ছে না। রোজ অবশ্য ওর ম্যাপে কনফিডেন্স ছিল। রোজ বলে সে ম্যাপ অনুযায়ী তারা মেইন গেটের একদম কাছাকাছি আছে। তখনই হঠাৎ মেস চিৎকার করে বলে উঠে ওই যে দেখো গেট, কিন্তু গেটটার সামনে গিয়ে ওদের সবার বুক কেঁপে ওঠে। জায়গাটা কোনো ইউনিভার্সিটি মনে হওয়ার বদলে মনে হচ্ছিল যেন কোনো পরিত্যক্ত কবরস্থান কিংবা বাদুরের আস্তানা। আর জেইন তো শুরু থেকেই বলছিল ফিরে যেতে। ও যখন দেখে সবাই গেট দিয়ে ভেতরে ঢোকার কথা ভাবছে, ও সিরিয়াসলি সবাইকে ওয়ার্নিং দেয়। জেইন বলে তোমরা এখনো বিপদটা উপলব্ধি করতে পারছো না, চলো এখনো সময় আছে, ফিরে যাই। কিন্তু রোজ আর ডেভ এত দূর এসে ফিরে যেতে কিছুতেই রাজি ছিল না। মায়ও ভাবে অন্তত এক গ্লাস পানি খেয়ে তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু পুরো জায়গাটা এতটাই নিস্তব্ধ ছিল যে মনে হচ্ছিল না সেখানে কোনো মানুষ আছে। সূর্য যখন একদম ডুবো ডুবো অবস্থায়, তখন
জেইন প্রায় হাতে পায়ে ধরে ওদের ফিরে যাওয়ার জন্য। আর ঠিক যখন ওরা ঘুরে চলে যাবে তখনই অন্ধকার থেকে এক গম্ভীর গলায় হাড় হিম করা আওয়াজ আসে। সেই লোকটি বলে, তোমরা এখানে কি করতে এসেছো? এই লোকটির নাম ছিল মার্ক। সে এখানকার গার্ড। সে তাদেরকে জিজ্ঞেস করে বসে তারা এই জায়গার ঠিকানা কিভাবে পেল। তার গলার স্বরে একটা হুমকির ভাব থাকলেও সে সরাসরি কিছু বলছিল না। বেচারা সবাই সেখানে ভয়ে কাঁপছিল। মেস তুতলাতে তুতলাতে বুঝিয়ে বলে যে তারা আসলে রাস্তা হারিয়ে ভুলে এখানে চলে এসেছে। মায়ও কোনো মতে সাহস জুগিয়ে বলে যে তারা খুব তৃষ্ণার্ত, শুধু একটু পানি খেয়ে এখান থেকে চলে যাবে। দেখে মনে হচ্ছিল মার্ক যেন ঠিক এই কথাটার জন্য অপেক্ষা করছিল। সে গেট খুলেতে এমন এক ভাব নিয়ে যে তোমরাই তো ঢুকতে চাইছিলে, এখন বুঝো ঠেলা। মার্ক তাদের জানায় যে এটা কোনো পরিত্যক্ত জায়গা নয়, বরং এটা একটা সত্যিকারের সচল ইউনিভার্সিটি। মিয়া যখন জিজ্ঞেস করে ভিতরে আর কোনো ছাত্র আছে কিনা, মার্ক কোনো উত্তর না দিয়ে শুধু ভেতরে যাওয়ার ইশারা করে। জেইন তখনও বারবার না করছিল, কিন্তু বন্ধুরা তাকে একরকম জোর করেই ভিতরে নিয়ে যায়। তাদের গেটের ভেতরে পা দেওয়ার সাথে সাথে সেটাতে তালা মেরে দেওয়া হয়। ভেতরে ঢুকে তাদের অবস্থা আরো খারাপ। চারপাশে ছাত্রদের চেহারা স্বাভাবিক মানুষের মতো নয়, বরং অনেকটা জম্বি টাইপ। তারা এমন ভাবে তাকাচ্ছিল যেন কোনো নতুন শিকারী এসেছে। মার্ক তাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিসে নিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত কথা বলে, জানায় যে রাত 7টা বাজলেই এই ইউনিভার্সিটি চেহারা পুরো বদলে যায়। জেইন এটা শুনে পুরোই অবাক। সে জিজ্ঞেস করে কিসের অ্যাডমিনিস্ট্রেশন আর কিসের রেজিস্ট্রেশন, তারা তো জাস্ট পানি খেতে এসেছে। কিন্তু মায়ো আর ডেভ তখনও বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছিল না। তারা দুইজনই ভাবছিল এখানে রেজিস্ট্রেশন হলে ভালোই হবে, কারণ এখানে রেজাল্ট খারাপ হলেও বাড়িতে কেউ জানতে পারবে না। এত দূরের একটা ইউনিভার্সিটির খবর কেই বা রাখবে। ঠিক সেই মুহূর্তে চারপাশে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। মনে হচ্ছিল জাস্ট একটা সুইচ টিপার মতো করে শান্ত ছাত্ররা একে অপর উপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যেই সেখানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। জেইন এইসব দেখে চিৎকার করে মার্ককে বলে সিকিউরিটি ডাকতে, কিন্তু মার্ক একদম নির্বিকার। সে খুব স্বাভাবিকভাবে বলে, আরে টেনশন নিও না, ওরা মারামারি করতে করতে যখন হাঁপিয়ে যাবে তখন এমনিতেই থেমে যাবে। এইসব দেখে তারা সবাই একদম আতঙ্কে জমে যায়। তখন গার্ড মার্ক ওদের নিয়ে লিফটের বদলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। যাওয়ার পথে ওরা দেয়ালে একটা অদ্ভুত ছবি দেখে। সাদা স্যুট পরা এক লোক, যাকে দেখে মায় ঠাট্টা করে বলে, একে তো দেখতে মাফিয়া ডনের মতো লাগছে। কিন্তু ওদের হাসাহাসি বেশিক্ষণ টিকে না। যখন ওরা প্রিন্সিপাল ভায়োলেটের রুমে ঢুকে তখন প্রিন্সিপাল ভায়োলেট এক রহস্যময় হাসি দিয়ে তাদের সেখানে ওয়েলকাম জানায়। জেইন তো এমনিতেই রেগেছিল। সে সরাসরি জিজ্ঞেস করে বসে, বাইরে এইসব কি হচ্ছে? আপনি কি এইসব অপরাধ সাপোর্ট করেন? ভায়োলেট খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়, শান্ত হও, এখানে এইসব রোজকার ব্যাপার। এরপর তিনি ওদের হাতে কিছু ফর্ম ধরিয়ে দিয়ে বলেন রেজিস্ট্রেশন করতে। রোজ যখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে এর জন্য কত টাকা দিতে হবে, প্রিন্সিপাল অবাক করে দিয়ে বলেন, এখানে পড়াশোনা আর থাকা একদম ফ্রি। শুনতে ভালো লাগলেও টুইস্টটা ছিল অন্য জায়গায়। জেইন যখন জানতে চায় এটা সরকারি নাকি বেসরকারি ইউনিভার্সিটি, ভায়োলেট পরিষ্কার জানিয়ে দেয় যে এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং এখানে সরকারের কোনো আইন চলে না। এরপর সে আরেকটা তাজ্জব করা কথা বলে। প্রিন্সিপাল ভায়োলেট বলেন যে রাত 7টা থেকে ভোর 5টা পর্যন্ত এই ক্যাম্পাসের ভেতরে যে কেউ যে কোনো কিছু করতে পারে, এমনকি একে অপরকে মেরে ফেললেও কেউ বাধা দেবে না। বাঁচার একটাই উপায়, এই সময়ের মধ্যে নিজেদের রুমে গিয়ে দরজার ভেতর থেকে শক্ত করে লক করে রাখা, কারণ ওই সময় যে বাইরে থাকবে তার বেঁচে ফেরার গ্যারান্টি কেউ দিবে না। এই কথা শুনে তাদের মধ্যে ভীষণ আতঙ্ক কাজ করতে শুরু করে। জেইন চিৎকার করে বলে, আমরা কি পাগলাগারোতে আসলাম নাকি? চলো এখন এখান থেকে চলে যাই। কিন্তু অন্য বন্ধুরা যেমন মিয়া আর মেস ভয় পাচ্ছিল, এইটাই ভেবে যে রাতের অন্ধকারে জঙ্গলে বাঘ ভালুকের ভয় বেশি, তার চেয়ে বরং এখানে এক রাত থেকে যাওয়াটা বুদ্ধিমানের হবে। ঠিক সেই মুহূর্তেই ওরা খেয়াল করে গার্ড মার্ক একটা ধারালো অস্ত্র বের করে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যেন কেউ পালানোর চেষ্টা করলেই তার খবর আছে। গার্ডকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিয়া তাকে থামিয়ে বলে যে, আরে জেইন থামো, এটাই তো সেই অ্যাডভেঞ্চার যেটা আমরা খুঁজছিলাম। ম্যাচ বলে, চলো না অন্তত এক রাত দেখে নেই। ড্যাবও বলে, ভালো না লাগলে কাল চলে যাব। মায়েও তাতে রাজি হয়। এদিকে ডিরেক্টর বেশি কথা পছন্দ করেন না, তাই সে গার্ড মার্কে নির্দেশ দেয় তাদের ডরমিটরিতে পৌঁছে দিতে। তবে যাওয়ার আগে সে জেইনের দিকে তাকিয়ে বলে, ভয় পাওয়া খারাপ না, এই জায়গায় বেঁচে থাকতে হলে ভয় তোমার সব থেকে বড় অস্ত্র। আর মনে রেখো, কাউকে বিশ্বাস করো না, এমনকি তোমার বন্ধুদেরও না। এরপর
এরপর ওদের সবাইকে ইউনিফর্ম দেওয়া হয়, ছেলেদের জন্য আলাদা রুম আর মেয়েদের আলাদা রুম। প্রিন্সিপাল শেষে বলে ওয়েলকাম টু হেল ইউনিভার্সিটি। একদিকে রাত 7টার ভয়ঙ্কর নিয়ম আর অন্যদিকে বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ, কিন্তু আর কোনো উপায় না দেখে তারা আপাতত ইউনিভার্সিটি ডরমিটরিতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। অবাক করার মতো বিষয় হলো যে বাইরে যেই জায়গাটা দেখতে জঞ্জালের মতো ছিল, ভেতরে তাদের থাকার ঘরগুলো ছিল একদম ঝকঝকে তকতকে। সবাই যখন নিজেদের রুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, জেইন তখন একটা ঘোরের মধ্যে ছিল। মেস তার কাছে এসে একটু মজা করার চেষ্টা করে যাতে তার ভয়টা কমে যায়। জেইন তখন মেসকে মনের কথা খুলে বলে ওর আসলে ওর ছোট বোনের কথা খুব মনে করছে। মেস ওকে বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটা হয়তো অতটাও খারাপ না, কারণ এখানে থাকা খাওয়া পড়াশোনা সবই তো ফ্রি। কিন্তু জেইন উল্টো মেসকে প্রশ্ন করে তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট, তা সত্ত্বেও কেন এইসব সুবিধার কথা ভাবছো? তখন মেস তার একটা গোপন কথা তার সাথে শেয়ার করে। মেস বলে সে আসলে তার আগের স্কুলের স্পোর্টস টিম থেকে বহিষ্কৃত হয়েছে, যেটা সে এখনো কাউকেই জানাতে পারেনি। আর সে জানে না এটা সে তার বাবা মাকে কিভাবে জানাবে, তাই সে এখানে একটা নতুন সুযোগ খুঁজছে। জেইন তবুও পুরোপুরি রাজি হতে পারছিল না। তার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, তাহলে এর মূল্য কি? কারণ পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে আসে না, বিশেষ করে যদি সেই জায়গার নাম হয় হেল ইউনিভার্সিটি। জেইন মেসকে বলে এই জায়গাটা একদমই স্বাভাবিক না, কিছু একটা ভুল তো আছে। প্রিন্সিপাল যা বলেছিল সেটা আমি বুঝতেই পারছি না, কিভাবে সম্ভব একজন আরেকজনকে শেষ করে দিতে পারে আর কেউ কিছুই করতে পারবে না। জেন এই জায়গাটাকে জুভিনিয়াল জেল বা কারাগারের সাথে তুলনা করছিল। মেস তাকে শান্ত করতে চায়। সে বলে ওরা শুধু ভয় দেখাচ্ছে যাতে কেউ সমস্যা না করে। আমরা ভালোভাবেই জানি যে সে যা বলেছিল তা মোটেও সম্ভব না, তাই এইসব নিয়ে চিন্তা করো না। চলো আজ রাতটা নিয়ম মেনে চলি, কাল দেখা যাবে কি হবে। কিন্তু জেইন তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। মেস জেইনকে আশ্বস্ত করে বলে যে জেইন অনেক সাহসী, কারণ ছোটবেলায় যখন কয়েকজন ছেলে মেসকে মারতে এসেছিল তখন জেইনই অনেক ভয় পাওয়া সত্ত্বেও তাদের পিটিয়ে মেসকে বাঁচিয়েছিল। মেস তখন কথা দেয় যে সেও জেইনের জন্য সব করতে পারে। এটা শুনে জেইন হালকা হেসে বলে আমি তখন খুব ভয় পেয়েছিলাম, কিন্তু তুমি তখন আমার পাশে ছিলে, তাই আমিও তোমাকে সাপোর্ট করেছিলাম। এরপর জেইন বলে আমি একটু হাঁটতে চাই, একটু ঘুরে এই জায়গাটা দেখতে চাই। মেসও তাকে একা থাকতে দেয়, কারণ ডেভ তাকে ডাকছিল নিজের বিছানা ঠিক করতে। কিন্তু জেইন আসলে হাঁটতে বের হয়নি, সে আসলে বের হয়েছিল এই জায়গাটার এক্সিট খুঁজতে। তার কেন জানি মনে হচ্ছিল এই জায়গাটা সত্যি একটা গোলক ধাঁধা। তার কাছে অদ্ভুত লাগছিল এই ব্যাপারটা ভেবে যে আশেপাশে তখন কোনো স্টুডেন্ট ছিল না। হাঁটতে হাঁটতে সে একটা সুইং এর সামনে এসে বসে পড়ে। তখনই হঠাৎ কোথা থেকে যেন একটা ছেলে লাফিয়ে নামে। তার মুখে ছিল মাস্ক, হাতে ধারালো অস্ত্র। জেইন তখন খেয়াল করে তার হাতে রক্ত, যেটা দেখে সে জিজ্ঞেস করে তোমার হাত থেকে রক্ত পড়ছে? ছেলেটা ঠান্ডা গলায় বলে ওটা আমার রক্ত না, অর্থাৎ সে অন্য কাউকে রক্তাক্ত করে এখানে এসেছে। সে জেইনের কাছে তার নাম জিজ্ঞেস করে। জেইনের নাম জানার পর ওই মাস্ক পরা ছেলেটি তাকে বলে তুমি তো দেখতে এঞ্জেলের মতো, কিন্তু আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তুমিও নিজের হাতে রক্ত বেচাতে বাধ্য হবে। এরপর সে তার ধারালো অস্ত্রটি মাটিতে সজোরে গেঁথে জেইনকে চরম হুঁশিয়ারি দেয় যে সে যেন এই জায়গায় আর কখনো না আসে। জেইন যখন জিজ্ঞেস করে সে আসলে কে, তখন সে বলে আমি তোমার বন্ধু নই, এই পুরো ইউনিভার্সিটিতে তোমার কোনো বন্ধুই আর বন্ধু থাকবে না। এরপর সে জেইনকে সব থেকে বড় তথ্যটা দেয়। সে বলে গড়িতে এখন 6:30 বাজে, অর্থাৎ জেইনের হাতে মাত্র 30 মিনিট সময় আছে। সে জেইনকে নির্দেশ দেয় এই সময়ের মধ্যে যেন সে তাড়াতাড়ি করে ফিরে যায়, আর সেখানে গিয়ে যেন সাথে সাথে দরজা লক করে দেয়, কারণ সবার টার্গেট এখন জেইন আর তার বন্ধুদের উপর। এই কথাটা বলেই সে অদৃশ্য হয়ে যায়। ওদিকে মায়োকে দেখানো হয় সে বাহিরে খুব সাহসী সেজেছিল, কিন্তু এখন বন্ধুদের মাঝে বসে তার একদম কাপা অবস্থা। সে বালিশ জড়িয়ে ধরেছিল। এরপর ম্যাসকে জিজ্ঞেস করে তুমি কি মোটেও ভয় পাচ্ছ না? এই অবস্থাতেও কিভাবে তুমি স্পোর্টস নিয়ে চিন্তা করতে পারো? ম্যাস বলে হ্যাঁ অবশ্যই ভয় পাচ্ছি, কিন্তু এর থেকেও বেশি ভয় পাচ্ছি ভবিষ্যৎ নিয়ে ভেবে, বাবাকে কিভাবে ফেস করব সেটা ভেবে। এদিকে অন্যজনের সব থেকে বড় চিন্তা এখানে কোনো নেটওয়ার্ক নেই, না ওয়াইফাই না ফোন কল, তারা পরিবারের সাথে যোগাযোগই করতে পারবে না। মায়ও দীর্ঘশ্বাস ফেলে বলে আমার জন্য কেউ চিন্তা করবে না, আমি তো এমনিতেই প্রতিদিন দেরিতে বাড়ি ফিরি। কিন্তু ডেভ তাকে বোঝায় তুমি একদম ভুল ভাবছো, হ্যাঁ তোমার পরিবার অবশ্যই তোমার জন্য চিন্তা করছে। এরপর মায়ও জিজ্ঞেস করে ডিরেক্টর যা বলেছিল তোমাদের কি মনে হয় তা কি সত্যি হবে? ডেভ বলে না, আমার মনে হয় উনি শুধু আমাদেরকে ভয় দেখিয়েছিল এখানকার শৃঙ্খলা বজায় রাখার জন্য। এইসব শুনে অবশেষে মায়ও একটু শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করে। ঠিক তখনই একটা চিৎকার শোনা যায়, যেটা শুনে ওরা দৌড়ে বাইরে যায়।
দেখে মিয়া চিৎকার করছে। কারণ জানতে চাইলে সে বলে এখানে কোনো ওয়াইফাই নেই। তাই সে কান্না করতে করতে বলে সে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না। আর তার কাছে এর থেকে বড় কষ্টের ব্যাপার হলো সে তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের সাথে আজ কোনো লাইভই করতে পারেনি। এই সময়ের মধ্যে ঠিক তখনই জেন বাইরে থেকে ফিরে আসে। তার মুখে ছিল অনেক ভয়। সে বলে এই জায়গাটা ভীষণ বিপজ্জনক, আমাদের এখান থেকে বের হতে হবে। আমি এই মাত্র ওই বাইরে একজনের সাথে দেখা করেছি, সেও আমাকে সতর্ক করেছে। ঠিক তখনই হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করে। তার সাথে সাথেই চারপাশে লাল আলো জ্বলে ওঠে, যেন সময় হয়ে গেছে, অর্থাৎ রাত 7টা বেজে গেছে। এর পরের দৃশ্যটাই একদম দুঃস্বপ্নের মতো। সেখানকার ছাত্ররা একে অপর উপর হামলা করতে শুরু করে। তাদের মধ্যে অনেকের মুখে মাস্ক পরা ছিল। আর ঠিক তখনই তারা সেই ডরমিটরিতে ঢোকার চেষ্টা করতে থাকে। ভয়ে সবাই তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। তাতেও হচ্ছিল না, তারা টেবিল চেয়ার দিয়ে সেটা আটকে দেয়। বাইরে থাকা ছাত্ররা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। এভাবে অনেকক্ষণ দস্তাদস্তি চলতে থাকে। এক পর্যায়ে তারা হার মেনে সেখান থেকে চলে যায়। আর এভাবে অনেকক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হয় আর বাইরেও শব্দ কমে আসে। তখন জেন দম ফেলে বলে কাল সকাল হতেই আমরা মার্কের সাথে এই ব্যাপারে কথা বলবো। যেভাবেই হোক আমাদের এই জায়গা থেকে বের হতেই হবে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, সকালে কি সত্যিই বের হওয়া সম্ভব হবে, নাকি হেল ইউনিভার্সিটি তাদের চিরতরে আটকে ফেলবে? পরদিন সকালে সূর্য উঠলেও বন্ধুদের মনের অন্ধকার তখনও কাটেনি। ওরা সোজা চলে যায় প্রিন্সিপাল ভায়োলেটের অফিসে। মিয়া তো হাতা গুটিয়ে রীতিমতো যুদ্ধ করার মেজাজে ছিল। সে সাফ জানিয়ে দেয় আমাদের এখনই এখান থেকে বের হতে হবে, আমরা আর এক মুহূর্ত এই নরকে থাকবো না। জেইন তখন আরো কঠিন গলায় বলে সরকার বা পুলিশ আপনাদের এই গুন্ডামিকে সাপোর্ট করে কিভাবে? আপনারা যা করছেন তা তো রীতিমতো অপরাধ। কিন্তু এত সব বলার পরেও প্রিন্সিপালের আত্মবিশ্বাস দেখে ওরা সবাই চমকে যায়। প্রিন্সিপাল হাসি দিয়ে বলে সরকার তো আমাদের ডেরার আশেপাশে আসারও সাহস পায় না। সেখানে ম্যাসও আর নিজেকে সামলাতে পারছিল না। গতরাতে সে ভয়ঙ্কর দৃশ্যগুলো ওর চোখের সামনে ভাসছিল। সে জেইনের সুরে তাল মিলিয়ে বলে যাই হয়ে যাক, আমরা আর এখানে থাকছি না। কিন্তু প্রিন্সিপাল এবার তার আসল রূপ দেখায়। সে গম্ভীর গলায় মনে করিয়ে দেয় যে তারা এই গেট দিয়ে নিজের ইচ্ছায় ঢুকেছিল। আর এই ইউনিভার্সিটির নিয়ম হলো ঢোকার পথ থাকলেও বেরোনোর কোনো পথ নেই। মায়া তখন ভয়ে কাঁপতে কাঁপতে হুমকি দেয় যে তারা বাইরে গিয়ে পুলিশের কাছে সব ফাঁস করে দিবে। তখন প্রিন্সিপাল তাদের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে ঠিক আছে, দেখেই না তোমরা কিভাবে এখান থেকে বের হও। সে উল্টো তাদের পরামর্শ দেয় যে তারা যেন তাড়াতাড়ি ইউনিভার্সিটি ড্রেস পরে নিজ নিজ ক্লাসে চলে যায়, কারণ আজ তার অনেক কাজ আছে। এইসব বাচ্চাদের বায়না শোনার মতো তার সময় নেই। মিয়া তখন বুঝতে পারে যে এই জায়গাটা শুধু একটা ইউনিভার্সিটি না, এটা আসলে একটা ক্রাইম জোন। এখানে শুধু অপরাধ শেখানো হয়। মিয়ার কাছ থেকে এই কথা শুনে প্রিন্সিপাল তাকে বলে তোমরা এখানে যা শিখবে তার সারা জীবনে কোনো নামি দামি ইউনিভার্সিটিতেও শিখতে পারবে না। মেস তখন সন্দেহ করে জিজ্ঞেস করে এখানে কি আজও কোনো টিচার আসতে রাজি হয়? তখন ভায়োলেট হাসতে হাসতে বলে কেন আসবে না, এখানকার টিচারদের বেতন সাধারণের চেয়ে 3 গুণ বেশি। আর টাকার লোভে নিজের বিবেক বিক্রি করতে কেই না আসবে। সবশেষে প্রিন্সিপাল কড়া গলায় সবাইকে হুমকি দেয় যে যদি ওরা এখনই ইউনিফর্ম পরে ক্লাসে না যায় আর এই অবস্থায় যদি কোনো টিচার তাদেরকে দেখে ফেলে তাহলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে। এইসব শুনে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে যখন মেয়েরা বাথরুমে যায় তখন দেখা যায় রোজের কান্না আর থামছিলই না। সে ভয়ে অস্থির হয়ে যায় যে তার বাবা মা নিশ্চয়ই এতক্ষণে পাগল হয়ে তাকে সব জায়গায় খুঁজছে। মিয়া তাকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে জেইন মোটেও দমে যায়নি। সে তখনও বাথরুমের আনাচে কানাচে খুঁজছিল যদি পালানোর কোনো গোপন পথ পাওয়া যায়। ঠিক তখনই এক অদ্ভুত মেয়ে ভিতর থেকে বেরিয়ে এসে তাদের সবাইকে নিয়ে মজা করতে শুরু করে। সে বিদ্রুপ করে বলে তোমাদের অবস্থা দেখি এখন খাঁচায় বন্দি ইঁদুরদের মতো হয়ে গেছে। এখনই কান্নাকাটি বন্ধ করে এই জাহান্নামে মানিয়ে নেওয়া শিখে যাও। আর এইসব ফ্রেন্ডশিপ দিয়ে কিছুই হবে না, যার যার মতো একা থাকো। মনে রেখো এই জায়গায় ভালোবাসা বা দয়া সবকিছু বিলাসিতা। এখানে শুধু যার বাঁচার ক্ষমতা আছে তারই মূল্য আছে। তার এইসব কথা শুনে মিয়া পাল্টা চ্যালেঞ্জ করে বলে যে তারা এখানে থাকবে না, তারা খুব দ্রুতই এখান থেকে বেরিয়ে দেখাবে। কিন্তু মেয়েটি একটু হাসি দিয়ে জেইনকে বলে তোমাদেরকে কেউ কিছু বলেনি? এখানে ঢোকার রাস্তা থাকলেও ফেরার কোনো রাস্তা নেই। হেল ইউনিভার্সিটিতে তোমাদের সবাইকে স্বাগত। এরপর ওয়াশরুম থেকে বেরোনোর সময় তারা সিঁড়িতে কিছু রক্তের দাগ দেখতে পায়, যা ছিল গতরাতে সে ভয়াবহ তাণ্ডবেরই চিহ্ন। এরপর শুরু হয় জেইন আর মায়োর প্রথম ক্লাসে ঢুকতেই তাদের চোখ ছানা বড়া, কারণ ওখানকার স্টুডেন্টদের চাহনি আর ব্যবহার সাধারণ মানুষের মতো একদমই ছিল না। জেইন তার পাশে বসে থাকা একটা মেয়েকে ড্রয়িং করতে দেখে জিজ্ঞেস করে সে কি মাঙ্গা পছন্দ করে, কিন্তু মেয়েটি তার কথা শুনে এমন ভাবে ভয় পায় যে সে সাথে সাথে তার খাতাটা বন্ধ করে ফেলে। আর এরপর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ক্লাসের মাঝখানে 2
মেয়ে একে অপরের চুল ধরে মারামারি করতে শুরু করে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো কেউ তাদের থামাচ্ছিল না, বরং সবাই হাততালি দিয়ে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছিল যে কে কাকে আগে শেষ করতে পারে। ঠিক সেই সময় টিচার ক্লাসে ঢোকে। টিচারকে দেখে মনে হচ্ছিল খুব ভদ্র আর পরিপাটি, কিন্তু তিনি যখন পড়ানো শুরু করেন তার পড়ানোর বিষয়বস্তুই ছিল এক অমানবিক নিষ্ঠুর ঐতিহাসিক চরিত্রকে নিয়ে। এরপর মায়া যখন নিজে পরিচয় দিতে চায়, ক্লাসে বাকি ছেলেরা তাকে কাগজ ছুঁড়ে মারতে শুরু করে যাতে সে রেগে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। ঠিক এমন সময় হঠাৎ বাইরে থেকে এক মেয়ে চিৎকার শোনা যায়। জিন আওয়াজ শুনে সাথে সাথে বুঝতে পারে এটা তার বন্ধু রোজের গলা। সবাই যখন দৌড়ে বাইরে যায় তারা এক বিভৎস দৃশ্য দেখতে পায়। একটা ছেলের মৃতদেহ এমন ভাবে পড়েছিল যেটা দেখে যে কারো কলিজা শুকিয়ে যাবে। তখন অন্য এক ছাত্রী তাদের জানায় এই ছেলেটি ছিল ক্যাম্পাসের এক গ্যাং লিডারের ভাই, যাকে অন্য এক প্রতিদ্বন্দ্বী গ্যাং খুন করেছে। এখানে নাকি দুটো ভয়ঙ্কর গ্যাং আছে যাদের মধ্যে সবসময় নাকি রক্তারক্তি লেগেই থাকে। এই হইচয়ের মধ্যে ঠিক তখনই স্টুডেন্ট কাউন্সিলের প্রধান ডেভিল সেখানে হাজির হয় আর সবাইকে ধমক দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। এই হলো আমাদের ড্রামার মেইল লিড। সবাই তার কথা শুনে কোনো প্রশ্ন না করেই সেখান থেকে চলে যায়। শুধু জেইন আর তার বন্ধুরাই সেখানে দাঁড়িয়ে থাকে। আর এখানে এই প্রথম পর্বটা শেষ হয়। জেইন আর তার বন্ধুরা বুঝে যায় তারা এক অন্তহীন যুদ্ধের মাঝখানে ফেসে গেছে। এপিসোড 2 অলরেডি বের হয়ে গেছে। আমি খুব শীঘ্রই এপিসোড 2 নিয়ে হাজির হব। তো যারা যারা পরবর্তী এপিসোডটা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ড্রামাটির মোট 9টা পর্ব হবে আর প্রতি সপ্তাহে একটা করে পর্ব রিলিজ হবে, তাই সবাইকে অনেক ধৈর্য ধরতে হবে, ঠিক সেকশন ই এর মতো। আমার বিশ্বাস সেকশন ই এর ফ্যানদের এই ড্রামাটি অনেক পছন্দ হবে। তো দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।